রোদের কথায় পূর্ব হাসতে হাসতে রাস্তায় বসে পড়ল। পূর্বের হাসি দেখে রোদ প্রথমে রাগ করলেও পরে সেও হেসে দেয়। রেস্টুরেন্ট থেকে খেয়ে ওরা চাঁদের আলোতে হেঁটে আসছে। দুজনে হাসতে হাসতে সামনে হাঁটা শুরু করলো। একে অন্যজনের হাত ধরে জ্যোৎস্নায় হাঁটছে। নিঃসন্দেহে যে কেউ দেখলে বলবে কত সুখী দম্পতি। সকাল হতেই নাবিলা, তিহান আর রাফিয়া পূর্বদের বাসায় উপস্থিত হলো। সামান্য নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। পূর্বদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী ছিল। সেই জায়গার সৌন্দর্য ছিল অসীম। প্রথমবার দেখলে যে কেউ নদীটার প্রেমে পড়তে বাধ্য। পূর্ব রোদ একপাশে হাঁটছিল। তখন পূর্বের ফোন বেজে ওঠে। পূর্ব স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল তার মায়ের কল। পূর্বে একটু দূরে গিয়ে কল রিসিভ করলো। হ্যালো মা। হ্যাঁ, কেমন আছিস? এই তো ভালো। তুমি আর বাবা? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। তোকে একটা কথা বলার জন্য কল করলাম। কি কথা? ডিভোর্স পেপার রেডি করে রেখেছি। তোরা আসলে শর্ত অনুযায়ী আমি আমার কথা রাখব। হোয়াট মা? তোমাকে তো একবারের জন্য বলিনি ডিভোর্সের কথা। সে কি, তুই যখন চলে যাওয়ার পর তো রোদ একা থাকবে না, ওর নতুন করে বিয়ে দেব। তাহলে তো ডিভোর্সটা জরুরি। মা, আমি সেটা বলছি না। আমাদের ডিভোর্সের দরকার নেই, আমরা হ্যাপি আছি। কাল রাতে আমরা বাসায় যাচ্ছি। হ্যাপি আছিস মানে? বাড়িতে এসে বলছি। ঠিক আছে। পূর্ব কল কেটে দিয়ে এক ধ্যানে নদীর দিকে তাকিয়ে আছে। রোদ তাকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। তার উপর যদি পূর্বকে ভুল বোঝে। পূর্ব অনুভব করলো তার পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। চোখ তুলে দেখলো নাবিলা এসেছে। কি হলো, মুখটা ফ্যাকাশে কেন? মা ফোন করেছিল, বললো ডিভোর্স পেপার রেডি আছে। পূর্ব, তুই কি রোদকে সত্যি ভালোবাসিস? কি বলছিস তুই নাবিলা? তুই নিজে আমাকে অনুভব করিয়েছিলি রোদকে কতটা ভালোবাসি, আর এখন তুই? উফ, 2 লাইন বেশি বুঝিস। রোদকে সত্যি ভালোবাসলে ওকে ছাড়া থাকতে পারবি না? তাহলে? জানি না। রোদকে সবটা বলে দিলে ভালো হবে পূর্ব। কি? না না, কিছুতে বলতে পারবো না আমি। পাগল হয়ে গেছিস? রোদ শুনলে কান্না করবে। আচ্ছা, তাহলে ঢাকায় গিয়ে ডিসিশন নিস। রোদ রাফিয়া আর তিহানের সাথে কথা বলছিল। তখন তার দৃষ্টি পড়ল পূর্বের ওপর। পূর্ব আর নাবিলাকে দেখে মনে হচ্ছে খুব সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছে। রোদ সেদিকে এগোতে গেলে তার পথ আটকিয়ে মেঘ তার সামনে আসে। মেঘকে এখানে দেখে রোদ যথেষ্ট অবাক হলো। রোদ নিজের অবাক কাটানোর জন্য মেঘকে জিজ্ঞেস করলো, তুমি এখানে? হ্যাঁ, নিলয়ের সাথে ঘুরতেছিলাম। কিন্তু তুমি এখানে কি করছো? আমি একা না, নাবিলাপু, রাফিয়া, তিহান আর পূর্ব সবাই আছে। ও। রোদের অস্বস্তি লাগতে শুরু করলো। মেঘের সামনে এখন কেমন যেন দাঁড়াতে কেমন যেন লাগছে। রোদ পেছনে তাকাতে দেখলো নিলয় এগিয়ে আসছে। তাকে দেখতে পেয়ে রোদ বলল, নিলয় আগে কোথায় ছিল? গত 6 মাস ইন্ডিয়া ছিল। ও। ততক্ষণে পূর্ব রোদকে মেঘের সাথে দেখতে পেয়ে এগিয়ে আসে। পেছন পেছন নাবিলাও আসছিল। কিন্তু হঠাৎ কেউ একজন হাত টান দিল। পূর্ব, রোদ আর মেঘের সামনে এসে বলল, হাই মেঘ। হাই, আপনি এখানে? জাস্ট ঘুরতে এসেছিলাম। ও। পূর্ব মেঘের সাথে যথেষ্ট ভদ্রতা দেখে কথা বলছে। রোদ ভেবেছিল মেঘকে দেখে হয়তো রাগারাগি করবে, কিন্তু পূর্বের ব্যবহার দেখে রোদ হা করে তাকিয়ে রইল। ইউ ব্লাডি। নাবিলার পুরো কথা শেষ করতে না দিয়ে নিলয় তার মুখ চেপে ধরল। নাবিলা অগ্নি দৃষ্টিতে নিলয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিলয় এক হাতে নাবিলার মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে নিজের বুকের বাপাশে দিয়ে বলল, ইস পাখি, তোমাকে এখন বেশি সুন্দর লাগছে। নিলয়ের কথা শুনে নাবিলার সমস্ত রাগ হাওয়ায় মিলিয়ে গেল। পাখি নামটা তো আগের নিলয় ডাকতো। তাহলে কি নিলয় তাকে চিনতে পেরেছে? তাহলে প্রথমে না চেনার ভান করলো কেন? নিলয় তার মুখ থেকে হাত সরিয়ে বলল, কাল রাতে মেসেজের রিপ্লাই দিলে না কেন? কি কি মেসেজ? পার্সোনাল নাম্বার চাইলাম আর তুমি সিন করে রেখে দিলে। তো আমার মেসেঞ্জার, আমার যা ইচ্ছে তাই করব, তুমি বলার কে? আই এম ইউর বয়ফ্রেন্ড। ভুলে গেছো নাকি নিলয়কে? 1 ইয়ার রিলেশন ছিল। নাবিলার বুকটা আরও একবার কেঁপে উঠল। নিলয়ের সব কথা মনে আছে? তার মানে কি নিলয় তাকে সত্যি ভালোবাসে? তখনই নাবিলার কানে বাজতে লাগলো পূর্বের বলা কথাটি। নিলয় প্লেবয়। মুহূর্তে নাবিলা নিজেকে কঠোর রেখে বলল,
জাস্ট শাট আপ। লজ্জা করে না? শত প্রেম করে বেড়াও, আবার নিজেকে বয়ফ্রেন্ডও দাবি করো। ও, তাহলে তুমি আমার সম্পর্কে সব ইনফরমেশন পেয়ে গেছো। কেন, নিজের সত্যিটা কি লুকাতে চেয়েছিলে? লুকাতে চাইনি, তবে জানাতে ইচ্ছে করিনি। তুমি মেয়েদের লাইফ নিয়ে খেলা করো, আবার সেটা বুক ফুলিয়ে বলছো। স্ট্রেঞ্জ। হ্যাঁ, আমি মানছি আই এম এ প্লে বয়। মেয়েরা নিজের ইচ্ছেতে আমার কাছে আসে, আর ছেলে হয়ে তার সুযোগ নিই মাত্র। মাত্র? তুমি টাকার জন্য প্রেম করতে, না অন্য কারণে? আমার টাকার প্রয়োজন ছিল, তাই। টাকার প্রয়োজন কার না থাকে? তাই বলে তোমার মতো পথ অবলম্বন করে না। আমি মানছি সব আমার ভুল, কিন্তু ট্রাস্ট করো, গত 6 মাসে আমি কারোর সাথে প্রেম করিনি। সেটা আমাকে কেন বলছো? বিকজ আই লাভ ইউ। হা হা হা। লাভ? পাগল মনে হয় আমাকে তোমার? নাকি তুমি মেন্টালি শিক? আমার অনেক মেয়ের সাথে প্রেম করেছিলাম, তার মধ্যে তুমি নিজেও একজন। কিন্তু তাদের কাউকে আমি ভালোবাসতাম না, তোমাকেও না। সেদিন তোমাকে পার্টিতে প্রথম দেখায় মনে হয়েছিল তুমি আমার অনেক কিছু। নতুন করে তোমার প্রেমে পড়ে যাই, তোমাকে নিয়ে অনেক ভাবার পর মনে পড়ে যায় তোমার আসল পরিচয়। আর কত, আর কত মিথ্যা বলবে? আমি তোমাকে ট্রাস্ট করি না, এসব বলে আমাকে আবার ফাঁসাতে চাইছো, কারণ তুমি আগেরবার আমার থেকে টাকা আদায় করতে পারোনি। পাখি, স্টপ। আমাদের সম্পর্ক 1 বছর আগে শেষ হয়ে গেছে, সো প্লিজ স্টেট অ্যাওয়ে ফ্রম মি। বাট আই হেইট ইউ। নাবিলা থেকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে আসতে পেছন থেকে শুনতে পেল, তুমি আমাকে এখনও ভালোবাসো। নীলের কথায় নাবিলার পেছনে মুড়ল না, নাবিলার চোখে জল টলমল করছে। বাসি স্মৃতিগুলো তাজা হয়ে যাচ্ছে। কেন যে স্মৃতিগুলো নাড়া দেয়, তাহলে যে নাবিলা আবারও ভুল করে বসবে। ইন্নানিল্লা। নাবিলা, কি হয়েছে? কিছু না। আরে বাবা, কাঁদছিস কেন? হুট করে নাবিলা শক্তভাবে পূর্ব আর তিহানকে জড়িয়ে ধরল। নাবিলা কেন এভাবে কাঁদছে তা আন্দাজ করে পূর্ব তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নীলে কিছু বলেছে? নাবিলা, কথাটা বলল তিহান। ওদের ছেড়ে দিয়ে নাবিলা চোখের জল মুছে নিয়ে তার বন্ধুত্বের উদ্দেশ্যে বলল, নীলয় আমাকে চিনতে পেরেছে আর বলছে হি লাভস মি। ইন্নানিল্লা। আর অমনি তুই বিশ্বাস করে নিলি? নাবিলা শীতল চাহনিতে পূর্বের দিকে তাকালো, নিজের দুহাত দিয়ে মুখ মুছে নিল। তারপর নিজেকে শক্ত রেখে বলল, না, ফরগেট ইট। রোদ কোথায়? রুমে। তোরা 3 জন থেকে যা আজ। মাকে বলতে হবে। রাতে ওরা সবাই এ বাড়িতে থেকে গেল। বলতে গেলে পুরোটা সময় আড্ডার সাথে কেটেছে। সকালে 10টার সময় সবাই তৈরি হয়ে তিহানদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাহ, অবশেষে তোমাদের দেখা মিলল। ভিতরে আসো। তিহানের মা যথেষ্ট বন্ধুত্ব সুলভ, তাই ওদের দেখতে পেয়ে যেন স্বস্তি পেল। উনি বাড়ির প্রথম বউ, রাফিয়ার ফুপি। ছোট, ওরা সবাই বাড়ির ভিতর যেতে একটা ছোট ছেলে চলে এসে রোদের পিছনে লুকিয়ে পড়ল। তার পেছন পেছন আরও একটা 7-8 বছরের মেয়ে এসে বলল, নীরব, এদিকে আসো, ভালো হবে না কিন্তু। মেয়েটির ধমক শুনে ছেলেটি আরও কুঁকড়ে গেল। রোদ এক হাত দিয়ে ছেলেটিকে আড়াল করছে। তখন একটি বড় মেয়ে এসে বাচ্চাদের উদ্দেশ্যে বলল, নীরব, তুমি আপুর চকলেট কেন নিয়েছ? নীরব নামের ছেলেটি বড় মেয়েটির কাছে গিয়ে বলল, মাম্মা, আমি আপুর থেকে একটা চকলেট নিয়েছি, শুধু একটা। ছেলেটির কথা শুনে সবাই এক ধাপা হাসল। হঠাৎ রাফিয়ার দিকে চোখ যেতে ছেলেটি বলল, হাই কিউটি, তুমি রাত্রে কোথায় ছিলে? আই মিস ইউ না। ছেলেটির আবেগ মিশ্রিত কথা শুনে রোদ নাবিলা মুচকে হাসল। তিহান বিড়বিড় করে বলল, ইন্নানিল্লা, এই পুস্কো না জেনে কখন আমার বউয়ের ভাগ চায়। রাফিয়া ছেলেটার গাল টেনে বলল, ও লে। তারপর তিহান নতুন 3 মূর্তিকে উদ্দেশ্য করে বলল, আপু, ওরা হলো নাবিলা, পূর্বরোদ, আর উনি হলো আমার বড় আপু তানজু। নীরব আর নদী হলো ওর ছেলেমেয়ে। সবার সাথে তিহান পরিচয় করিয়ে দিল। তখন রাফিয়ার ছোট ফুপি আর তিহানের মা রান্নাঘরে ছিল। ওরা সবাই মিলে বারান্দায় আড্ডায় মগ্ন হয়ে পড়ল। দুপুরের খাবার খাওয়া শেষ করে রাফিয়া ফুপি রোদকে উদ্দেশ্য করে বলল, রোদ, তুমি সিলেট কোথায় আছো? পূর্বের সাথে বাড়িতে। রোদের সহজ সরল উত্তরটা সবার মধ্যে অস্থিরতা বাড়িয়ে দিল। তারা কেউ জানে না পূর্বরোদ স্বামী স্ত্রী, তাই সবাই চোখ গোল গোল করে তাদের দুজনের দিকে তাকিয়ে রইল। তিহান ফিসফিস করে রাফিয়াকে বলল, ইন্নানিল্লা, বাড়ির কেউ জানে না পূর্বের বিয়ের কথা, এখন কি হবে? তিহানের প্রশ্নের উত্তরে রাফিয়া ভর্ত স্বরে বলল, আল্লাহ মালুম।
সবার দৃষ্টি চেহারা দেখে নাবিলা হেসে ফেলল। হঠাৎ হেসে ওঠায় সবাই ওর দিকে তাকালো। তিহানের বড় বোন তানজু বলল, নাবিলা হাসলো কেন? হা হা হা, আপু তোমরা কেউ পূর্ব রোদের ব্যাপারে কিছু জানো না? কি জানবো? নাবিলা পূর্ব রোদের তাকালো। নাবিলা পূর্বকে উদ্দেশ্য করে বলল, কিরে তোরা বলবি নাকি আমি বলবো? নাবিলার কথায় পূর্ব সবার উদ্দেশ্যে বলল, রোদ আমার স্ত্রী, পালিয়ে বিয়ে করিনি, আবার বাড়ি থেকে দিয়েছে। পূর্বের কথা শুনে রোদের মধ্যে ভালো লাগার হাওয়া উড়াল দিল। আজ যে প্রথমবার সবার সামনে পূর্ব তাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? পূর্বের কথায় সবাই বড়সড় শক খেল, কিন্তু পরক্ষণে তারা পরিবেশটা সামলে নিল। তিহানের বাড়িতে তারা সবাই অনেক আনন্দে কাটিয়েছে। তিহানের বাড়ি থেকে ফেরার পর নাবিলা, রাফিয়া, পূর্ব রোদ রাতে বাসে করে ঢাকার পথে রওনা দিল। তিহান দুদিন পর যাবে ঢাকা। বাসে পেছন দিকে পূর্ব রোদ বসেছে, সামনে রাফিয়া আর সাথে নাবিলা। নাবিলার চোখ বন্ধ করে হেলান দিছিল। তখন তার মোবাইল বেজে ওঠায় ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। নাবিলা কল রিসিভ করে সালাম দিল, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না। নাবিলা অনেকক্ষণ হ্যালো হ্যালো করলো, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসলো না। বিরক্ত হয়ে নাবিলা কল কেটে দিল। মেঘ আর নিলয় ছাদে বসে গল্প করছিল। একটু আগে নিলয় নাবিলার নাম্বারে কল করেছিল। নিলয় ইচ্ছে করে কোনো কথা বলেনি। হঠাৎ করে নীলের ইচ্ছে জাগলো নাবিলার কণ্ঠস্বর শোনার, তাই কল করলো। নিলয় এত মেয়ের সাথে মেলামেশা করেছে, কিন্তু কোনো দিন কোনো মেয়ের প্রতি অন্যরকম ফিলিংস আসেনি। নাবিলাকে দেখে মনে হয়েছিল সে অন্য জগতে আছে, আর নাবিলার অ্যাটিটিউড দেখে আরও গলে যায়। নাবিলার সাথে আগে যখন কথা হয়েছিল তখন নিলয়ের কোনো ফিলিংস আসেনি, তবে নাবিলার সাথে কথা বন্ধ হয়ে যাওয়ার পর মিস করতে ভীষণ। কিন্তু সময়ের সাথে সব পাল্টে যায়। নিলয় ইন্ডিয়া গিয়ে তার মায়ের চিকিৎসা করায়, তখন আরও একটি মেয়ের সাথে তার দেখা হয়েছিল, যার ফলে নিলয় নাবিলাকে একেবারের জন্য ভুলে যায়। তারপর গতদিন হুট করে নাবিলাকে চিনতে পারে। এরপর থেকে নিলয় ঠিক করে রাখে নাবিলাকে সে মানিয়ে নিবে। ওই নিলয়, কি ভাবিস? মেঘের কণ্ঠ শুনে নিলয় ভাবনা থেকে বেরিয়ে এলো। মেঘকে উদ্দেশ্য করে বলল, রোদের তো বিয়ে হয়ে গেল, কি করবে এখন? রোদ আমার সাথে অন্যায় করেছে, তার ফল তো ভোগ করবে। মেঘ, তুই পাগল হয়ে গেছিস? একটা মেয়ের ক্ষতি করবি? নীলের কথা শুনে মেঘ অবাক হলো। শুধু অবাক না, যথেষ্ট অবাক হলো। যে মেয়েদের খেলার পুতুল বানায় সে কিনা মেঘকে জ্ঞান দেয়। নীলের উদ্দেশ্যে মেঘ বলল, ভূতের মুখে রাম রাম। নীলয়, তোর জ্বর হয়েছে। যেটা সত্যি সেটা বললাম, আর রোদ যে আমাকে ঠকালো, কেমন ইয়ার, এটা তোর ভুল ধারণা। মেঘ, তোর কিন্তু মেয়ের কম পড়বে না। শুধু শুধু রোদের সংসার নষ্ট করিস না। সংসার নষ্ট করব না, শুধু একটু মশলা দেব। মানে? জাস্ট সিল বড়ো। ঢাকায় আসার 15 দিন হয়ে গেছে। পূর্ব রোদের সম্পর্ক আগের মতো, খুনসুটি প্রেমের সাথে সংসার বেশ চলছে। এর মধ্যে নাবিলা 2 দিন থেকে সিলেট চলে যায়। পূর্ব রোদের স্বাভাবিক ব্যবহার দেখে বাড়ির সবাই যথেষ্ট খুশি হয়। চাঁদনি মোহাম্মদ পূর্বের সাথে ঠিকমতো কথা বলতে পারেননি, তাই আজ পূর্বকে নিজের রুমে ডেকেছে। চাঁদনি মোহাম্মদ পূর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। তখনই দরজায় টোকা পড়ায় তিনি চোখ তুলে তাকালেন। পূর্বকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাছে ডাকলেন। তারপর শান্তস্বরে বললেন, কী সিদ্ধান্ত নিয়েছিস? রোদের সাথে সব ঠিক দেখলাম, আমি কানাডা যাচ্ছি। তাহলে ডিভোর্স? ডিভোর্স হবে না আমাদের। তুই কানাডা চলে গেলে রোদের কি হবে? আমি তো একেবারের জন্য যাচ্ছি না, আর তোমার শর্ত ছিল শুধুমাত্র রোদের সাথে ভালো ব্যবহার করা। ডিভোর্স কথাটা সেখানে উল্লেখ ছিল না। তার মানে রোদকে সব কিছু বলেছিস? না, বলে দেব। তুমি পাসপোর্ট রেডি করে রাখো, আর সাথে টাকাও। কথাটুকু শেষ করে পূর্ব রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন চাঁদনি মোহাম্মদ পেছন থেকে বলল, তুই কানাডা যেতে চাইছিলি বিএসসি করার জন্য, সাথে 20 লাখ টাকা। আর তোকে কানাডা পাঠানোর জন্য আমার শর্ত ছিল রোদের সাথে ভালো ব্যবহার করবি। তোর স্বপ্ন পূরণের মাধ্যম ছিল রোদ, আর এখন নিজে মন থেকে কানাডা যেতে চাইছিস না। কারণটা কি রোদ? তার মায়ের কথায় পূর্ব থমকে গেল। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সে কানাডা যাবে, ওখানকার পরিস্থিতির সাথে চলাফেরা করবে। আর এখন যখন সময় এলো যাওয়ার, তখন তার মন সায় দিচ্ছে না। পূর্ব বিড়বিড় করে বলল, কারণটা রোদের পাগলামো ভালোবাসা। পূর্বের কথা চাঁদনি মোহাম্মদের কর্ণ অবধি আসলো না, তবে তিনি সন্তুষ্ট, কারণ তার 2 সন্তান এখন ভালো আছে।
নাবিলা অনেকক্ষণ ধরে একটা কলের অপেক্ষা করছে। সে জানে না ওপাশ থেকে প্রতিদিন কে কল করে, কিন্তু এতটুকু বোঝে মানুষটা নাবিলার কণ্ঠস্বর শোনার জন্য কল করে। গত দিনগুলোর প্রতি সকাল রাত দুবার কল করে। বলতে গেলে নাবিলার একরকম অভ্যাস হয়ে গেছে সেই কলের প্রতি। তাই আজ সকালে যখন কল এলো না, নাবিলার অস্থির লাগছে। রুমের মধ্যে পায়চারি করছে। নিচ থেকে নিনা হাসান সকালের নাস্তা করার জন্য ডেকেই যাচ্ছে। নাবিলা মনে মনে প্রতিজ্ঞা করেছে যতক্ষণ না পর্যন্ত ওই কল আসবে ততক্ষণ সে খাবে না। এমন পাগলামো করার কোনো কারণ খুঁজে পেল না নাবিলা। তবুও পাগলামো করতে মন চাইল। প্রায় আধ ঘন্টা পর নাবিলার ফোন বেজে উঠল। নাবিলা খুব দ্রুত তার মোবাইলের উপর ঝাঁপিয়ে পড়ল। রিসিভ করা মাত্র নাবিলা বলে উঠল, কতক্ষণ ধরে আমি কলের অপেক্ষা করছি, এতক্ষণ লাগে কল করতে? প্রতিদিন তো ঠিকই সকালে কল করো, আজ কী হলো? কিছু বলছো না কেন? নাবিলা নিজের ইচ্ছে মতো বলে যাচ্ছে। তখন তার মোবাইলে মেসেজ আসলো। নাবিলা মেসেজ বক্স চেক করে দেখলো ওই নাম্বার থেকে মেসেজ এসেছে। আরে কুল কুল, কি ম্যাম আমাকে মিস করছিলেন নাকি? মেসেজটা দেখে নাবিলার কথা বলা বন্ধ হয়ে গেল। সত্যি তো, নাবিলা কি তাকে মিস করছিল? মেসেজটা আনসার না দিয়ে নাবিলা ফোন অফ করে রাখলো। এমনটা কেন করেছে সে জানে না। পাখির কিচিরমিচির শব্দে রোদের ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখের পাতা খুলে দেখল পূর্ব এখনও ঘুমিয়ে আছে। রোদ কিছুক্ষণ তার স্বামীর দিকে পলক না ফেলে তাকিয়ে রইল। হঠাৎ রোদের মাথায় আসলো অনেকদিন পূর্বের সাথে ঝগড়া হয় না। রোদ বিছানা থেকে আস্তে আস্তে নেমে নিজের মেকআপ বক্স নিয়ে আসলো। পূর্বের মুখটা খুব সুন্দর করে মেকআপ করলো। নাকের ডগায় লিপস্টিক দিয়ে লাল করে ফেলল। চোখের পাশে কালো দাগ দিল। পূর্বকে মূলত ভূতের মতো করে সাজিয়ে দিল। মেকআপ করা শেষ হলে রোদ ফিক করে হেসে দিল। রোদ এতটা উচ্চস্বরে হাসল যে পূর্বের ঘুম ভেঙে গেল। হাই তুলে হাত পা নেড়ে বিছানায় বসল। পূর্বের ঘুম ভেঙেছে দেখে রোদ তাড়াতাড়ি মেকআপ বক্স চাদর দিয়ে ঢেকে দিল। রোদকে দেখে পূর্ব জিজ্ঞেস করলো, হাসছিলে কেন? এমনি। এমনি এমনি কেউ হাসে? আমি হাসি। তুমি তো পাবনার মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে আসা পেশেন্ট। কি বলবে তুমি? আমাকে পাগল বললে? আমি পাগল? পাগল বলিনি, মেন্টাল বললাম। হরিচন্দন। রোদ রেগে গিয়ে পাশ থেকে বালিশ নিয়ে মারতে লাগলো। হুট করে পূর্ব তার হাত নিজের কাছে নিয়ে আসলো। এভাবে কাছে আনা রোদ কেঁপে উঠল। মুহূর্তে নিজেকে সামাল দিয়ে দূরে আসতে চাইলে পূর্ব তার কোমর জড়িয়ে ধরল। রোদ ভয়ে ভয়ে আছে, না জানে কি করে। পূর্ব তার কপালে চুমু দিতে চাইলে রোদ পূর্বের ঠোঁটে হাত দিল। পূর্ব ভুরু কুঁচকে রোদের দিকে তাকালো। রোদ হ্যাবলার মতো হেসে বলল, চুপচাপ নিচে আসো, তোমার মুখ থেকে গন্ধ। ওয়াক। রোদের মুখের রিয়াকশন দেখে পূর্ব হেসে দিল। রোদ বিড়বিড় করে বলল, উফ, চুমু দিলে এখনই কপালে লিপস্টিক লেগে যেত, তখন সব বুঝে যেত হরিচন্দন। রোদ বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে বলল, একটু নিচে আসো, ফ্রেশ হতে হবে না? পূর্বের উত্তর শোনার আগে রোদ চলে গেল। কোনো কিছু গুরুত্বপূর্ণ মনে করে একটু পর পূর্ব নিচে গেল। পূর্ব নিচে গিয়ে প্রথমে তার মাকে দেখল। তার মা তার দিকে ফিরে তাকাতেই তিনি হেসে দিলেন। হাসির শব্দ শুনে পূর্বের বাবা পেছন ফিরে তিনিও হাসতে লাগলেন। তারা কেন হাসছে পূর্ব কিছুই বুঝছে না। কিঞ্চিত রেগে পূর্ব বলল, আমাকে দেখে তোমাদের জোকার মনে হয়? পূর্বের কথা শুনে তাদের হাসির মাত্রা আরও বেড়ে গেল। হাসতে হাসতে পূর্বের মা বলল, তোকে জোকারের চেয়েও বাজে লাগছে, কাঁদা ভূত, হা হা হা। তার মায়ের কথা শুনে পূর্ব সত্যি সত্যি বোকা হয়ে গেল। তখন পূর্বের সামনে কেউ একজন আয়না ধরল। আয়নায় নিজের চেহারা দেখে পূর্ব নিজেই ভেবাচেকা খেল। খুব বাজে লাগছে আয়নায় নিজের প্রতিচ্ছবিটা। তার সামনে থেকে আয়না সরে যেতে দেখল রোদের চেহারা। পূর্বের বুঝতে বাকি রইল না এইটা কার কাজ। অমনি রোদের পেছনে তাড়া করলো। দুজনে পুরো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো। কেমন আছো? নিলয়, তোমার কি ন্যূনতম লজ্জাটাও নেই? কেন? লজ্জা থাকতে হবে কেন? তোমাকে আমি কতটা ইগনোর করছি তুমি বুঝতে পারছো না? তুমি আমার ওপর রেগে আছো তাই এমনটা করছো। আর গার্লফ্রেন্ড রাগ করলে বয়ফ্রেন্ড রাগ ভাঙাবে, এটাই স্বাভাবিক। স্টপ এ ননসেন্স। তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, অ্যান্ড ব্রেকআপ না হলেও কি আমার পেছনে কেন পড়ে আসো? তোমার মেয়ের কম পড়েছে? সব মেয়ে তো আর তুমি না, জানে মন, ইউ আর ডেঞ্জারাস। কী চাও তুমি? তোমার সাথে রাত কাটাবো আমি? এবার মেন টপিকে আসলাম। হোয়াট ডু ইউ মিন? আমার সাথে এক রাত কাটাতে হবে তোমাকে?
মেসেজটা পড়ে নাবিলার মুখটা কিছুক্ষণ হাঁ করে রইল। এতদিন নাবিলা ভাবতো হয়তো নিলয় তাকে একটু হলেও ভালোবাসে, কিন্তু নিলয় তার সাথে ওয়ান নাইট স্পেন্ড করার জন্য এতদিন মেসেঞ্জারে ডিস্টার্ব করলো। নাবিলা নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, নিলয়ের মতো ছেলের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা মুশকিল। নাবিলা নিজেকে যথেষ্ট কঠিন রেখে রিপ্লাই দিল, কটা থেকে কটা থাকতে হবে? OMG, তুমি আসবে? টাইম বলো। সন্ধ্যা 6:30 থেকে ভোর 5টা। কয় তারিখ যেতে হবে? পরশু। ওকে। নাবিলা এক মুহূর্ত অপেক্ষা না করে অফলাইন হয়ে গেল। এখন তার ভীষণ কান্না পাচ্ছে। নীলের কাছে দ্বিতীয়বারের মতো ঠকল। কষ্টটা যেন বুকের ভিতর নিজের স্থায়ী বাসা তৈরি করছে। দিন দিন কষ্ট বেড়ে যাচ্ছে। নীলের বুকের ভিতরটা খা খা করছে। তার মনে হচ্ছে নাবিলা কান্না করছে। আর অদ্ভুতভাবে নাবিলার কান্নার কারণ সে নিজে, কিন্তু তার নিজের হাতেও যে কিছুই নেই। কেউ একজন যেন তার হাত পা শিকলে আবদ্ধ করে রেখেছে। হঠাৎ নীলের মনে পড়ল, সে তো নাবিলার কান্না শুনতে পারে অজানা নাম্বার হয়ে। নীলা তাড়াতাড়ি নাবিলার নাম্বারে কল করলো। ও পাশে রিসিভ হলো ঠিকই, কিন্তু কান্নার আওয়াজ ছাড়া কিছুই শোনা গেল না। নীলের চোখ জোড়া লাল হয়ে এলো। কান্নাটা যেন গলা থেকে বারবার ধাক্কাধাক্কি করছে। এত কষ্ট কেন হয় মানব জাতির? রোদের চোখ লেগে আসবে তখনই ফোনটা বেজে উঠল। চোখ পিটপিট করে মোবাইল হাতে নিয়ে দেখল মেঘের কল। এত রাতে মেঘের কল দেখে রোদ হতবাক হলো। কেন কল করেছে তা ভেবে রোদ রিসিভ করলো। হ্যালো রোদ, কেমন আছো? ভালো। তুমি এত রাতে? কেন জানি না, তোমাকে হঠাৎ বেশি মনে পড়ছিল তাই কল করলাম। সরি। মেঘের কথায় রোদ বিরক্ত হলো। ভদ্রতার খাতিরে উত্তর দিল, না না, ইটস ওকে। পূর্ব কোথায়? মেঘের কথায় রোদ পাশে তাকিয়ে দেখল পূর্ব চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। হাসি মুখে রোদ উত্তর দিল, ঘুমাচ্ছে। ও গুড নাইট মেঘ। রোদ শোনো। বিদায় জানিয়ে রোদ কান থেকে মোবাইল নামিয়ে রাখছিল। মেঘের কথায় সে আবার কানে মোবাইল লাগালো। অস্বস্তি স্বরে বলল, বলো। পূর্বের সাথে সব ঠিক আছে তো? মানে? মানে শব্দটা একটু জোরে উচ্চারণ করে পূর্ব নড়ে উঠল। পূর্বের ঘুম ভাঙবে ভেবে রোদ সাবধানে পা ফেলে বারান্দায় গেল। ওপাশ থেকে মেঘের কণ্ঠস্বর শোনা গেল, মানে পূর্ব তোমার সাথে ভালো ব্যবহার করছে তো? মেঘ, তোমাকে শুরু থেকে আমি বন্ধু ভাবতাম শুধু, আর কিছুই না। পূর্বের সাথে আই এম টোটালি হ্যাপি। আমি আরও হ্যাপি থাকবো যদি তুমি আমার সংসারে নাক না ঢোকাও। রোদের শেষ কথাটা শুনে মেঘের অনুভূতি সব ভেঙে চুরমার হয়ে গেল। মেঘের মনটা যে বড্ড অবুঝ হয়ে গেছে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রোদ, আমি জানি আমি তোমাকে ডিস্টার্ব করছি। জানো তো সবচেয়ে কষ্ট কখন হয়? নিজের ভালোবাসার মানুষকে না পেলে অতটা কষ্ট হয় না যতটা নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য একজনকে দেখলে হয়। আমি হ্যাপি আছি কি না তা কেন জিজ্ঞেস করো? জানি না, শুধু মনে হয় তোমার জন্য আমি পারফেক্ট। তুমি শুধু আমার কাছেই সুখী থাকবে। মেঘ, এটা তোমার ভুল ধারণা। আমি পূর্বের সাথে যথেষ্ট হ্যাপি আছি। রোদের কথা শুনে ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। রোদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, তোমার যদি ডাউট হয় আমি ভালো নেই তাহলে তুমি নিজে এসে দেখে নিতে পারো। মানে? মানে সামনে যে কোনো একদিন আমি তোমাকে ইনফর্ম করলে তুমি ঢাকায় এসে দেখে নিবে আমি কতটা হ্যাপি। তখন হয়তো নিজেকে শুধরে নিতে পারবে। মরিচিকার মতো আর আমার পিছনে ছুটবে না। রোদের কথায় মেঘ কিছু বলল না। রোদ আর কিছু না বলে ফোন কেটে দিল। রোদ আবারও ঘুমাতে যাবে তখন পূর্বের কণ্ঠস্বর কানে আসলো। কার সাথে কথা বললে এত রাতে? পূর্বের কথায় রোদ ভূত দেখার মতো চমকে উঠল। এখন যদি মেঘের সাথে কথা বলছি বলে তাহলে মাঝরাতে কোলাহল করবে। তার চেয়ে বরং না বলায় ভালো ভেবে রোদ বলল, আলোর নাকি পেট ব্যথা করছিল তাই কল করে কান্নাকাটি করছিল। আমি ওষুধ খেয়ে ঘুমাতে বললাম। ও, ঘুমা এখন। পূর্বের শেষ কথায় রোদ হাফ ছেড়ে বাঁচল। আল্লাহর নাম নিতে নিতে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। আম্মি, ও আম্মি, বলো না 6 তারিখ কি? তোর মনে নেই রোদ? মনে থাকলে তোমাকে জিজ্ঞেস করতাম। 6 তারিখ তোদের বিয়ের ডেট। কি? চাঁদনি মোহাম্মদের কথা শুনে রোদ মুখটা হা হয়ে গেল। নিজের বিয়ের তারিখ নিজেরই মনে নেই? চাঁদনি মোহাম্মদ যখন তার স্বামীর সাথে 6 তারিখ নিয়ে কথা বলছিল রোদ সবটা শুনে নেয়, কিন্তু 6 তারিখ যে তার বিয়ে হয়েছিল মনে নেই। এমন লজ্জাজনক পরিস্থিতিতে রোদ কোনোদিন পড়েনি। পরক্ষণে মনে হলো সেই ছোটোবেলায় বিয়ে হয়েছিল, এখন কিভাবে মনে থাকবে। রোদ ভাব নিয়ে বলল,
পিচ্চিকালে বিয়ে দিছিলে তোমরা, মনে থাকবে কেন? হয়েছে। রোদের মনে হঠাৎ প্রশ্ন জাগলো, পূর্বের কি মনে আছে? আবার ভাবলো পূর্বেরও ছোটবেলায় বিয়ে হয়েছে, নিশ্চয়ই তারও মনে নেই। রোদ আবুল তাবুল ভাবতে ভাবতে রুমে প্রবেশ করে। পূর্ব এখন বাড়িতে নেই, কোথাও বেরিয়েছে হয়তো। রোদ বিছানায় বসে ভাবতে লাগলো 6 তারিখ হলো পরশু দিন, তাহলে সেদিন কি স্পেশাল কিছু করা যায় না? রোদ অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল আগামীকাল সে কিছু একটা করবে। তাড়াতাড়ি সে নিচে গেল, নিচে গিয়ে চাঁদনি মোহাম্মদকে বলল, আমি পরশু কি কিছু করছো? হ্যাঁ, ছায়া, আলো, রাফিয়া, তিহান আর নাবিলা ওরা সবাই আসবে। মানে আমরা কয়েকজন থাকবো, পার্টি হবে নাকি? পার্টি টার্টি না, এমনি সবাই আসবে। ও আচ্ছা আম্মি, তাহলে আমি আমার এক ফ্রেন্ডকে ইনভাইট করি। তোর আবার বন্ধু কখন হলো? আরে আসতে। ঠিক আছে, আসতে বল। রোদ এলোমেলো হেঁটে নিজের রুমে চলে গেল। রোদের এখন অনেক কাজ। পূর্ব পা নাড়িয়ে সামনে হাঁটছে। আজ বাইরে বের হয় কোনো কারণ ছাড়া। হঠাৎ তার রোদের কথা মনে পড়ায় তার কাছে যায়। ও বাড়িতে গিয়ে পূর্ব যখন আলোর থেকে শরীরের অবস্থা জিজ্ঞেস করে, তখন আলো বলে সে একদম ঠিক আছে, এমনকি রাতে কোনো কল করেনি। তাহলে রোদ কি তাকে মিথ্যে বলল? কিন্তু রোদের মিথ্যা বলার কারণ কি? কার সাথেই বা ও কথা বলছিল? হাঁটতে হাঁটতে পূর্ব নিজের বাড়িতে প্রবেশ করে। তখন বাড়ির পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু অস্বাভাবিক ছিল পূর্ব। পূর্ব মনে মনে ঠিক করলো সে সোজা রোদ থেকে জিজ্ঞেস করবে কাল রাতে কার সাথে কথা বলছিল। সেই ভাবা সেই অনুযায়ী পূর্ব রোদকে খুঁজতে লাগলো। তখনই তার সামনে এসে রোদ হাসি মুখে হাজির হলো। রোদের এমন চেহারা দেখে পূর্ব সব কিছু ভুলে গেল। রোদকে আর কোনো কিছু জিজ্ঞেস করলো না। সময় এখন 4টা, আসরের আজান দেয়া হয়ে গেছে। আসরের পরের সময়টা রোদের কাছে যথেষ্ট মূল্যবান। খুব ভালোভাবে অনুভব করে সময়টা। তখন পরিবেশটা থাকে থমথমে নীরব। রোদ নামাজ আদায় করে ফোনটা হাতে নিল। মেঘকে কল করে জানাতে হবে পরশু এখানে উপস্থিত হওয়ার জন্য। ওই দিন আসলে ভালো মতো দেখবে পূর্ব রোদের সংসার। রোদ মোবাইল থেকে মেঘের নাম্বার ডায়াল করলো। দুবার রিং হতে ওপাশে রিসিভ হলো। রোদ মোবাইল কানে লাগিয়ে বলল, হ্যালো মেঘ। কী অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে একটা কথা জানাতে কল করলাম। কি কথা? তুমি যদি ফ্রি থাকো তাহলে পরশু ঢাকা আসতে পারো। পরশু? তুমি এসে দেখে নিও আমি হ্যাপি কিনা। ওকে, ট্রাই করব। রোদ কল কেটে দিয়ে ফোনটা বিছানায় রাখলো। তখনই পেছন থেকে পূর্ব বলে উঠল, কার সাথে কথা বলছিলে? পূর্বের থমথমে কণ্ঠ শুনে রোদ গত রাতের মতো চমকে গেল। পূর্বের কথা শুনে রোদ ভাবতে লাগলো, কি বলবে এখন? মেঘ যদি আসে তাহলে তো ঠিকই দেখবে, আর এখন যদি বলে দেয় তাহলে রাগারাগিও করবে। রোদের নিজের সাথে যুদ্ধ শুরু করলো। এক মন বলছে সবটা বলে দিই, অন্য মন বলছে না থাক, মেঘ আসলে বলবো। রোদ নখ কামড়াতে লাগলো। পূর্ব রোদের কোনো সাড়া না পেয়ে নিজে বলল, কল কি মেঘ করেছিল? এবার রোদ আগের তুলনায় বেশি চমকালো। পূর্ব কি করে জানলো সে মেঘের সাথে কথা বলছিল? তাহলে কি সব শুনে ফেলেছে? রোদ আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, তখন পূর্ব বলল, তুমি কাল রাতেও মেঘের সাথে কথা বলেছ, অথচ আমাকে বললে আলোর সাথে কথা বললে, এখন আবার মেঘের সাথে কথা বলছো। কি এত কথা জমে আছে ওর সাথে? আর লুকে লুকে কেন কথা বলছো? সমস্যা কি তোমার? পূর্বের কথায় রোদের আশ্চর্য আকাশ ছোঁয়ালো। পূর্ব সবটাকে কে বলল? আর পূর্ব কি মেন করছে? রোদ কাঁপা কাঁপা স্বরে বলল, পূর্ব তুমি ভুল ভাবছো। মেঘ কল করে এখন আমি সব কিছু জানার পর কেন সত্যিটা বলছো? আগে বলতে পারোনি? আর মেঘের কিসের এত ফষ্টি নষ্টি? পূর্ব তুমি সিম্পল একটা। হোয়াট সিম্পল? আমার স্ত্রী মাঝরাতে পরপুরুষের সাথে কথা বলছে, তাও চুপি চুপি, এইটা তোমার কাছে সিম্পল? পূর্ব শাট আপ। একটা কথা বলবে না তুমি? যা বোঝার বুঝে গেছি। নিজের মতো করে বকবক করে পূর্ব রুম থেকে বেরিয়ে গেল। রোদ শুধু ছলছল দৃষ্টিতে পূর্বের যাওয়ার পানে তাকিয়ে রইল। পূর্বে তাকে সন্দেহ করছে। ন্যূনতম বিশ্বাসটুকু কি পূর্বের নেই? এ কেমন জনকে ভালোবেসে ফেলেছে রোদ। সন্ধ্যা 6টা 33 নাবিলা নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ল নিলয়ের সাথে এক রাত কাটানোর উদ্দেশ্যে। তার গন্তব্যস্থান নিলয়ের বাড়ি। পরনে তার সোনালি কালারের টপস, সাথে অ্যাশ কালারের জিন্স প্যান্ট। নাবিলা একদম নর্মালভাবে যাচ্ছে, মুখে একদম সাজের চিহ্ন পর্যন্ত নেই। বাড়িতে মাকে বলে এসেছে বান্ধবীর বাসায় যাচ্ছে, আজ রাতে ওখানেই থাকবে।
প্রথমে তিনি না মানলেও পরে নাবিলার জোরাজুরিতে রাজি হয়ে যায়। টানা আধা ঘন্টা বাইক চালানোর পর নাবিলা আহমেদ মঞ্জিলে পৌঁছালো। বাড়িটা বেশি বড় না হলেও অত ছোট না। নাবিলা চাপা স্বরে নিজের পা সে বাড়িতে মাটিতে রাখল। সামনে যত এগোচ্ছে নিজের মধ্যে অস্থিরতা ততটাই বাড়ছে। নাবিলা যতটা সম্ভব নিজেকে কঠিন রাখছে। নাবিলা অনেকটা ডাবের মতো, বাইরে থেকে যেমন শক্ত ভিতর থেকে তেমনই সরল। নাবিলা সেই একতলা বাড়িটার সদর দরজার সামনে দাঁড়ালো। দরজার বাম পাশে কলিং বেল দেখা যাচ্ছে। নাবিলা কলিং বেল চাপতে গিয়ে থেমে গেল, কারণ সদর দরজা খোলা দেখা যাচ্ছে। নাবিলা আলতো করে ঠেলে ভিতরটা দেখল। নাবিলার প্রথমে চোখ পড়ল সামনে থাকা নিলয়ের ছবিটার ওপর। তার মানে সে ঠিক জায়গায় এসেছে। এভাবে বিড়ালের মতে লুকিয়ে লুকিয়ে না দেখে নাবিলা খুব জোরে জোরে দরজা ধাক্কা দিল। দরজা আগে থেকে হালকা খোলা ছিল বিধায় এখন পুরোটা খুলে গেল। নাবিলা দেখল বাড়ির বাহির থেকে দেখতে মাঝারি হলেও ভিতরে বেশ বড় সড়ো। নাবিলা বাপাশে তাকে দেখল ওয়াইনের বোতল রাখার জন্য 3-4টা তাক। কিন্তু নাবিলার জানা মতে নিলয় ড্রিঙ্কস করে না। তাহলে এগুলো? নাবিলা ভিতরে থাকা সরল মনের মানুষটি তার মস্তিষ্কে জানান দিল নাবিলা জানে না এমন আরও অনেক কাজ নিলয় করে। আর নিলয়ের মতো ছেলে ওয়াইন খাবে, এটাই স্বাভাবিক। নাবিলা হঠাৎ জোর করে উঠল, মিস্টার নিলয়, তোমার ওয়ান নাইট পার্টনার এসে। ও, এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। নীলার কণ্ঠ অনুসরণ করে নাবিলা পেছনে তাকালো। ওদিকে থাকা একটি রুম থেকে নিলয় বের হচ্ছে। নাবিলা ভুরু কুচকে দুহাত ভাঁজ করে নিল। তাচ্ছিল্যের সুরে হেসে বলল, এত অপেক্ষা করার কি ছিল? অন্য কোনো মেয়েকে ডেকে নিলেই পারতে। উফ, তোমার এই টেরা কথায় না আমি ফেসে গেছি পাখি। চারপাশে শুধু এখন নাবিলাকে দেখি। জোকস। নিলয় নাবিলার কাছাকাছি এসে তার চারপাশে ঘুরতে ঘুরতে বলল, এখন সময় 7:12। তুমি পাক্কা 1 ঘন্টা লেট করেছ, তাই যেতে দেবো ওদিকে প্লাস করে। আই ডোন্ট কেয়ার। নাবিলা কারো কথায় নিজেকে চালায় না। তাহলে তুমি এখানে নিজের ইচ্ছে এসেছো? ইয়েস। 1 রাত কাটালে তোমার থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাব। কথাটা নিলয়ের বুকে নির্ধারিত তীরের মতো ভেদ করল। নাবিলার কাছে সত্যি সে অতটা বিরক্ত যে মুক্ত হওয়ার জন্য কত কিছু করছে। হ্যাঁ, নিলয় তাকে সত্যি চিরদিনের মতো মুক্ত করে দিবে। নিলয় বাঁকা হাসল। সে হাসিতে লুকিয়ে পড়ল জমে থাকা কষ্টের পাহাড়টা। নিলয় ওয়াইন গ্লাসে ঢালতে ঢালতে বলল, ওয়াইন তো খাও না? আমেরিকার মেয়ে হয়ে ওয়াইন খাও না? আমেরিকা যখন ছিলাম তখন খেতাম, আপাতত 1 বছর হলো খাই না। নাইস। যেমন দেশে আছো তেমন সংস্কৃতি। বাই দ্য ওয়ে, তুমি আগে যে অতিরিক্ত মাত্রায় ফর্সা ছিলে সেটা এখন নেই, জানি। নিলয় গ্লাস ঢেলে রাখা মদটা একবারে মুখ দিয়ে পুরোটা খেয়ে ফেলল। নিলয় আবার বোতল থেকে গ্লাস ওয়াইনে নিচ্ছিল, তখন নাবিলা সামনের সোফায় বসে বলল, আগে তো ওয়াইন খেতে না, এখন কেন খাও? সব সময় খেতাম। ও, তুমি সেদিন বলেছিলে তোমার মা অসুস্থ, তাই ইন্ডিয়া ছিলে। কী অসুখ হয়েছিল ওনার? ক্যান্সার। এখন আগের তুলনায় বেটার আছে। ও, ওনারা এখানে থাকেন না? না, ইন্ডিয়া থাকেন। প্রত্যুত্তরে নাবিলা চুপ করে রইল। ক্যান্সারের খরচ চালানোর জন্য হয়তো নিলয় মেয়েদের ফাঁসাতো। নাবিলা জানে তার বাবা নেই। নাবিলার ছোট বোন আছে একটা। তাহলে সংসারের হাল এখন নিলয়ের হাতে। অথচ নিলয় কতটা সিল আছে ভাবতেই নাবিলার মুখটা জয়ের রূপে ধারণ করলো। তো নাবিলা, হোয়াট? নিলয় ওয়াইনের গ্লাসটা হাতে নিয়ে নাবিলার পাশে বসল। তাদের মধ্যে দূরত্ব বলতে শুধুমাত্র 2 ইঞ্চি। হঠাৎ নিলয় এভাবে তার পাশে বসায় নাবিলা চমকে উঠল। আর চোখে নিলয়ের দিকে তাকিয়ে দেখল সে আরাম করে মদ খাচ্ছে। নাবিলাকে নাকে বেঁধে গেল অন্যরকম একটা সুগন্ধ, অনেকটা বেরি ফুলের মতো। কিন্তু নাবিলার জানা মতো ওয়াইন থেকে তো বিদঘুটে গন্ধ আসে। তাহলে নিলয়ের কাছ থেকে মধুর ঘ্রাণ কেন আসছে? নিলয়ের পান করা শেষ হলে গ্লাসটা পাশে রেখে দিল। তারপর নাবিলার হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে বলল, সেদিন পার্টিতে কত সুন্দর ড্রেস পরে গেলে, অথচ আজকে আমার কাছে আসলে জিন্স পরে। নিলয়ের কথায় নাবিলা যতটা না রাগলো তার চেয়ে বেশি রাগলো তার হাত ধারায়। নাবিলা এক ঝটকায় নিজের হাত নিলয়ের কাছ থেকে নিয়ে নিতে চাইল, কিন্তু নিলয় আগে থেকেই যেন জানতো নাবিলা এমনটা করবে, তাই সে হাতটাকে শক্ত করে ধরে রেখেছে। প্রচণ্ড রেগে নাবিলা কিছু বলার জন্য ঠোঁট নাড়বে, তার আগে নিলয় তার ঠোঁটে আঙুল দিয়ে বলল, কোনো কথা না, আজ রাতে তুমি টোটালি আমার, আমি যা বলবো তুমি তাই করবে। জানি আমি। এখন যাও গিয়ে শাড়ি পরে আসো। হোয়াট? আর ইউ গন ম্যাড? তুমি ভাবলে কি করে আমি শাড়ি পরবো? তা তোমার কথায়।
নাবিলার কথায় নিলয় কোনো ভ্রুক্ষেপ না করে নিজের কানে এক হাত দিয়ে বলল, কানটা একদম গেল। নাবিলা পাখি এভাবে চিল্লাও কেন? তোমাকে আমি চাইলে কিস করতে পারো, মাইন্ড করব না। রাবিশ। নাবিলা খুব ভালো করে বুঝতে পারছে নিলয় তাকে শাড়ি পরিয়ে ছাড়বে, কিন্তু নাবিলা জীবনের শাড়ি পরেনি। তাহলে হুট করে শাড়ি কিভাবে পরবে? আর পরবেই বা কেন? নীলের সাথে এক রাতে থাকতে এসেছে, এখানে শাড়ি পরার কী দরকার? নাবিলা হুট করে নীলের উদ্দেশ্যে বলল, শাড়ি পরতে পারি না। আর আমি শাড়ি কেন পরতে যাব? কেন? হু আর ইউ? আপাতত তোমার ওয়ান নাইট পার্টনার। শাড়ি আমি তোমাকে পরাতেই পারি। তোমার থেকে শাড়ি পরার মতো লো ক্লাস ইচ্ছে আমার নেই। আর শাড়ি না পরলে কি করবে তুমি? আন্টিকে ফোন করে বলবো তুমি এখন আমার সাথে আসো। তারপর আন্টি মনে করবে আমাদের মধ্যে কুসকুস আছে, দেন বাকিটা বুঝে নাও। নাবিলা নিজের কপালে নিজের চড় দিল। কেন যে শুধু শুধু নীলয়ের কাছে আসতে গেল? আর যদি মা ঘুণাক্ষর টের পায় তাহলে তো ভাববে নীলয়ের সাথে তার প্রেমের সম্পর্ক আছে, তখন তাদের বিয়ে পাক্কা সেট। আর নীলের মতো একটা থার্ড ক্লাস ছেলেকে নাবিলা বিয়ে করে লাইফ হেল করবে না, তার চেয়ে বরং শাড়ি পরাটাই শ্রেয়। নাবিলা আগের মতো কণ্ঠস্বর কঠিন ভাব বজায় রেখে বলল, আর তোমার থেকেও পড়বো না, অন্য কোনো ওয়ে থাকলে বলো। গুড গার্ল। এবার না হয় হট গার্লের মতো আচরণ করলে। ইউটিউব থেকে দেখে শাড়ি পরে আধ ঘন্টার মধ্যে আমার সামনে আসবে। শাড়ি কোথায়? ওই রুমে। নীলা হাতের ইশারায় নিজের রুমটা দেখিয়ে দিল। নাবিলা বিরক্তি নিয়ে সে রুমে প্রবেশ করতে যাবে, তখন পেছন থেকে নীলায় বলল, একটু সুন্দর করে বাঙাল বউয়ের মতো পড়িও, হিন্দি নায়িকের মতো না কিন্তু। নাবিলা ইচ্ছে করছিল নীলয়কে কয়েকটা কথা শোনাতে, কিন্তু কথায় কথা বাড়ে, তাই সে সবটা হজম করে রুমে ঢুকে গেল। রোদ অনেকক্ষণ ধরে সদর দরজার সামনে পায়চারি করছে, অপেক্ষা করছে পূর্ব সেই আসরের সময় যে বেরিয়ে গেল, এখনও বাসায় ফেরেনি। টেনশনে রোদের মাথা ফেটে যাচ্ছে, এদিকে এসার সময় হতে যাচ্ছে। রোদ অগণিতবারের মতো দরজার বাইরে তাকাতে দেখল পূর্ব নামের মানুষটি বাসার দিকে এগিয়ে আসছে। রোদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার অপেক্ষা শেষ করে পূর্ব তার সামনে এলো। এক পলক রোদের দিকে কিছু না বলে রুমের দিকে এগোলো। রোদ পেছন পেছন যেতে যেতে বলল, কোথায় ছিলে তুমি? কত অপেক্ষা করেছি, কিছু বলছি তো আমি। পূর্ব। রোদের একটা প্রশ্নের পূর্ব উত্তর দিচ্ছে না। পূর্ব রুমে ঢুকে রোদের মুখের সামনে ঠাস করে দরজা বন্ধ করে দিল। পূর্বের এমন ব্যবহারে রোদ হতবাক হয়ে গেল। রোদের মনে পড়ল আসরের সময় কি হয়েছিল। রোদ দরজায় হালকা টোকা দিয়ে বলল, পূর্ব তুমি ভুল ভাবছ। মেঘ, আমার রুমে যেন কেউ না ঢোকে। পূর্বের বিপরীত কথা শুনে রোদের কিঞ্চিত মন খারাপ হলো। পরক্ষণে ভাবল দোষ সে নিজে করেছে, তাই শাস্তি পাচ্ছে। কিন্তু রোদ ঠিক করে নিয়েছে যেভাবেই হোক পূর্বের রাগ ভাঙিয়ে ছাড়বে। রোদ বিড়বিড় করে দরজায় হালকা আঘাত করে চলে গেল। ডিসগাস্টিং। শাড়ি পরছি না কচু, যত সব। নাবিলা শাড়ির কুঞ্চিটা কিছুতেই ঠিক করতে পারছে না। ইউটিউবে হাজারবার দেখেছে শাড়ি পরার ভিডিও, কিন্তু এত দেখার পরেও ভুল হচ্ছে। বিরক্ত হয়ে নাবিলা একবার খুলছে আর একবার পড়ছে। ওদিকে নীলয় অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। 2-3 বার সাড়া দেওয়ার পর নাবিলা একদম কথাই বলছে না। মূলত তার রাগ উঠছে নীলয়ের উপর। নাবিলা শেষবারের মতো শাড়িটা গায়ে পেঁচালো। প্রায় 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে যখন নাবিলার রুম থেকে বের হওয়ার নাম নেই, নীলয় তখন ভয় পেয়ে গেল। নাবিলার নাম ধরে কয়েকবার ডাকাডাকিও করলো, কিন্তু সাড়া আসছে না। নাবিলার কিছু হয়েছে মনে করে নীলয় ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের দরজা খুলল। দরজা নড়ার শব্দে নাবিলা মাথা তুলে তাকিয়ে দেখল নীলয় আতঙ্কিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে বাতাসের গতিতে দৌড়ে এসে নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরল। এভাবে হুট করে ঝাঁপিয়ে পড়ায় নাবিলা হতবাক হয়ে গেল। প্রায় 5 মিনিট পর নীলয় তাকে ছেড়ে দিল। রাগান্বিত কণ্ঠে নাবিলা শাসাতে যাবে, তখন নীলয় বলল, জাস্ট সিম্পল একটা শাড়ি পরতে এতক্ষণ লাগে? প্রাণটাই চলে যাচ্ছিল। পরক্ষণে নীলয় নাবিলার শাড়ি পরা দেখে ফিক করে হেসে উঠল। নীলয়ের হাসিতে নাবিলা অবাকের রশ্মি কাট হলো। নাবিলা নিজের দিকে খেয়াল করে দেখল শাড়িটা মোটামুটি পরা হয়েছে, কিন্তু কোনো রুলস ফলো করেনি। শাড়ি শুধু এপাশ থেকে ওপাশে পেঁচিয়ে রেখেছে। নীলয় যেভাবে জড়িয়ে ধরেছিল, তখন ভয় পেয়ে কুচিগুলোই খুলে যায়। নীলয় হঠাৎ তার শাড়িতে হাত দিল। অস্বস্তিতে নাবিলা রেগে বলল, স্টপ দিস ননসেন্স, তোমাকে আমি ওয়েট। নীলয় তার ড্রয়ার খুলে ড্রয়ার থেকে টেপ নিয়ে নাবিলার মুখে লাগিয়ে দিল। তার মুখের সামনে তর্জনী আঙুল তুলে শাসিয়ে বলল, যদি নড়াচড়া করছো তাহলে হাত পা বেঁধে দিব। নীলয় নিজে ইউটিউব দেখলো কিছুক্ষণ মন দিয়ে, তারপর নাবিলাকে উদ্দেশ্য করে বলল,
তুমি আঁচলটা ধরে রাখো, আমি হেল্প করছি। অনিচ্ছা সত্ত্বেও নাবিলা শাড়ির আঁচলটা ধরলো। নাবিলাকে অবাক করে দিয়ে নিলয় কয়েক মিনিটের মধ্যে শাড়ির কুচি খুব সুন্দর করে তৈরি করলো। কুচি গুচ্ছ নাবিলার হাতে দিল। নাবিলা তা গুছিয়ে নিল। একটু পরে শাড়ি পরানো শেষ হলে নাবিলাকে উদ্দেশ্য করে বলল, এই বক্সে কিছু সরঞ্জাম আছে, তুমি এ রুম থেকে বের হয়ে পূর্ব দিকে গেলে দেখবে ছাদে যাওয়ার সিঁড়ি দেখবে, তারপর ছাদে চলে এসো। নাবিলাকে কিছুটি বলার সুযোগ না দিয়ে নীলে বেরিয়ে গেল। নীলের এত সুন্দর ব্যবহারে নাবিলা অবাক থেকে অবাক হচ্ছে। ছাদে কেন যেতে বললো নিলয়? কি উদ্দেশ্য ওর? রোদ কি হয়েছে? পূর্ব এখনো আসেনি? এসেছে, রুমে আছে। কি হয়েছে তোর? মুখটা এমন কেন? কিছু না বাবা, বল আমায়। সূর্য মোহাম্মদের জোরাজুরিতে রোদ শুধু বলল পূর্ব রেগে আছে। সূর্য মোহাম্মদ রাগ ভাঙানোর জন্য রোদকে কিছু টিপস দিল। সূর্য মোহাম্মদের কথায় রোদ বেশ খুশি হলো। কথা মতো রোদ পরিকল্পনা তৈরি করলো। নাবিলা তৈরি হলে নিলয়ের দেওয়া নকশা অনুযায়ী ছাদে গেল। ছাদে পা রাখতেই নাবিলা অবাক হয়ে গেল। ছাদের এক কোনায় বড় বড় সাইজের দুটি গোলাপ গাছ, গাছের উপরে ছোট ছোট বাতি দিয়ে লাইটিং করা। লাইটিংটা এতটাই নিখুঁতভাবে করেছে যে আলোটা খুব নিখুঁতভাবে গোলাপের উপর পড়ছে। ছাদের মাঝখানটায় দোলনা, দোলনাটাতেও লাইটিং করা। নাবিলার থেকে কয়েক ফুট দূরে ডিনারের জন্য গোল করা টেবিল। নাবিলা অবাক হয়ে চারপাশটা দেখছে, তখনই তার চোখে একগুচ্ছ আলোর রশ্মি পড়ল। এমনভাবে আলোটা আসায় নাবিলা মুখে হাত দিল। পেছনে দু পা এগোতে গেলে শাড়িতে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যেতে চাইলে নিলয় তাকে ধরে ফেলল। ভয়ঙ্কর রকম দৃষ্টিতে দুজন দুজনকে নিখুঁতভাবে খেয়াল করছে। নাবিলা নিলয়কে কাছ থেকে দেখে বুঝতে পারল চেহারা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, চোখের নিচটা কালো হয়ে গেছে। তবুও যেন নাবিলার মনে হলো নিলয় তার দেখা সেরা পুরুষ। আজ কোনো প্রথম মেয়েকে নিলয় টাচ করেনি, তবুও নাবিলা যেন অন্যরকম মাতাল করার মতো ঘ্রাণ নিলয়কে নাকে বেঁধে গেল। কালো শাড়িটা নাবিলার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। নাবিলার মুখে থাকা তিল চিহ্ন যেন নাবিলার সৌন্দর্যের পরিপূর্ণতা। খুব কষ্ট করে নিলয়ের যখন মনে পড়ে নাবিলা অন্য কারো হয়ে যাবে, কিন্তু নিয়তির খেলা তো কেউ আটকাতে পারে না। নাবিলা নিজের মধ্যে হুঁশ আসায় তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ল। আমতা আমতা করে নিলয় বলল, টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বলল, বসো। এসব কি? কিছুই না, ক্যান্ডেল লাইট ডিনার উইথ ইউ। নিলয়ের স্নায়ু উত্তেজিত হলো। এতক্ষণে নাবিলা এটুকু বুঝলো যে নিলয় তার সাথে শুধুমাত্র টাইম স্পেন্ড করার জন্য ডেকেছে, না হলে এত কিছুর আয়োজন করতো না। নাবিলা নিলয়কে কোনো প্রশ্ন করলো না, বরং চেয়ারে গিয়ে বসল। পূর্ব দরজা খোলো। দেখো, আমি আর কোনোদিন মেঘের সাথে কথা বলবো না। পূর্ব, এখন প্রায় রাত 12টা, পূর্বের দরজায় খোলার কোনো নামই নেই। রোদ অনেকবার ডেকে গেছে, কিন্তু প্রতিবারই হতাশ হয়েছে। রোদ মনে মনে কঠোর প্রতিজ্ঞা করেছে যে পূর্বের কাছ থেকে কোনো দিন কিছু লুকাবে না। ডাকতে ডাকতে রোদ একসময় দরজার কাছেই বসে পড়ল। পূর্বের খুব রাগ হচ্ছে রোদের ওপর, মেঘের সাথে কথা বলছিল আর সেটা লুকালো। রোদ যে এতক্ষণ ধরে ডাকছিল তা পূর্ব শুনছিল, কিন্তু কোনো সাড়া দেয়নি ইচ্ছে করে। কিন্তু 5 মিনিট হয়ে গেল, রোদের কোনো আওয়াজ আসছে না। পূর্ব একবার ভাবলো ঘুমিয়ে পড়বে, পরক্ষণে আবার রোদের কথা মাথায় আসে। সব রাগ সাইড করে দরজা খুলল। অমনি রোদের কান্না কান্না চেহারা দেখা গেল। পূর্ব কিছু বলতে যাবে, তার আগে রোদ বলে উঠল, পূর্ব, আই এম সরি, আর কোনোদিন এমনটা করবো না। মেঘের সাথে আমার কি কথা শুনতে চাই না আমি। কি কথা হয়েছে? সূর্য মোহাম্মদের বলা কথা অনুযায়ী রোদ পূর্বের সামনে ঠোঁট উল্টে কান্না করে দিল। অমনি পূর্বের সব রাগ হাওয়ায় মিলিয়ে গেল। হাত ধরে রোদকে রুমে এনে দরজা বন্ধ করে দিল। তারপর বারবার অনুরোধ করলো কান্না থামাতে, কিন্তু রোদের কান্না থামানোর কোনো নামই নেই। শেষমেশ পূর্ব বলল, মেঘের সাথে কি কথা হয়েছে বলো। রোদ যেন এই একটি কথা শোনার জন্য অপেক্ষা করছিল। অমনি গদগদ করে মেঘের সাথে কি কি কথা হয় সবটা বলে। সব শোনার পর পূর্ব বলে, তুমি আমাকে রাতে বলে দিলেই পারতে। তুমি রাগারাগি করবে তাই আমি রাতে বলিনি, ভেবেছিলাম মেঘ আসলে সবটা বলবো। মেঘের সমস্যাটা কি বুঝলাম না। আমরা সুখে সংসার করছি, এইটার সহ্য হচ্ছে না। পূর্ব, মেঘ না হয় পরশু এসে দেখা যাক, কিন্তু পরশু কি স্পেশাল কিছু? পূর্বের কাছ থেকে রোদ ম্যারেজ ডেটের বিষয়টা লুকিয়ে রাখলো। পূর্বের কথায় রোদ বলল, সামথিং স্পেশাল। আমাকে বলো না। সারপ্রাইজ। আজ যে পূর্ণিমা, চাঁদ চারিদিকে নিজের সম্পূর্ণ আলো বিলিয়ে দিচ্ছে। নাবিলা দোলনায় ভাবান্তর হয়ে বসে আছে। রাত এখন 1টা। নিলয় তার সামনে চাঁদের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নাবিলা তার থেকে কিছু শোনার অধীর আগ্রহে অপেক্ষা করছে।
অপেক্ষার প্রহর কাটিয়ে নিলয় বলতে শুরু করলো, জীবনে প্রথম প্রেম করেছিলাম রুমি নামের একটা মেয়ের সাথে। প্রপোজটা আমি নিজে করেছিলাম। প্রথমে আবেগময় অনুভূতির সৃষ্টি হয় ইন্টারের রুমিকে নিয়ে। আমাদের দুজনের মধ্যে বনিবনা না হয় 6 মাসের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। তার 3 মাস পর আবার প্রেম করলাম, তবে সেটা রুমির সাথে পাল্লা দেওয়ায়। রুমি রিলেশনে যায়, তখন আমিও তাকে দেখে প্রেম করতাম। এরপর কলেজে আরও কজনকে ভালো লেগেছে জানি না, হঠাৎ একদিন জানতে পারি মায়ের ক্যান্সার। তখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু যেভাবে হোক মাকে সুস্থ করতে হতো। তখন মেঘ আমাকে বুদ্ধি দেয় আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিতে। আমার হাতে আর কোনো অপশনও ছিল না, তাই আমি গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার নিই। মায়ের চিকিৎসার জন্য শুধু অল্প টাকা না, আরও বেশি প্রয়োজন ছিল। তারপর তোমার সাথে আমার পরিচয় হয়। তোমার আইডির নাম ছিল নীরা। ভেবেছিলাম তুমি বড়লোকের মেয়ে, তাই টাকা উসুল করা সহজ হবে। আমার এসব কর্মে কেউ বাধা দেয়নি, বরং মেঘ উৎসাহ দিত। শেষে তুমি যখন বললে আমেরিকা থেকে চলে আসবে, তখন রাগ হয়েছিল। 3-3টে বছর তোমার পিছনে নষ্ট করলাম, অথচ কোনো লাভই নেই। শেষমেশ মাকে ইন্ডিয়াতে নিয়ে সেখানকার চিকিৎসা চালানো হয়। আর দেখতে দেখতে ইন্ডিয়াতে বাড়ি তৈরি করে ফেলি। সব টাকা দিয়েছিল আমাকে অনন্যা নামের একটি মেয়ে। ওর সাথে প্রেমের সম্পর্কটা শেষ করে অনন্যা নিজে। তারপর 6 মাস আমি একা ছিলাম। বিডিতে এসে তোমার সাথে দেখা। কখনো ভাবিনি কারোর সাথে নিজে এতটা পাগলামো করব। কিন্তু নাবিলা, তোমার সাথে যে এটাই আমার শেষ দেখা। নিলয় পিছনে ঘুরে দেখলো নাবিলা আরামে দোলনায় ঘুমাচ্ছে। নাবিলার ঘুমন্ত চেহারা দেখে নিলয় আরও গলে গেল। চুপি চুপি সে নিজের রুম থেকে ছাদে এনে নাবিলার গায়ের ওপর টেনে দিল। পিছন থেকে ঘুরে দেখলো নাবিলা আরামে দোলনায় ঘুমাচ্ছে। নাবিলার ঘুমন্ত চেহারা দেখে নিলয় আরও গলে গেল। চুপি চুপি করে নিজের রুম থেকে চাদর এনে নাবিলার গায়ের ওপর টেনে দিল। তারপর সামনের চেয়ারে বসে এক ধ্যানে নাবিলার দিকে তাকিয়ে রইল। এই দেখা যেন কোনোদিন শেষ হওয়ার নয়। পূর্বের ঘুম ভাঙতে দেখলো রোদ তার বাহু 2 হাতে ধরে রেখেছে। পূর্ব এদিকে রোদের কপালে চুমু দিল। এই মেয়েটাকে ছাড়া পূর্বের এক মুহূর্ত কাটে না। কানাডা গিয়ে কিভাবে থাকবে সে বুঝতে পারছে না। রোদ যখন জানতে পারবে পূর্ব কানাডা গেছে, তখনই বা কী করবে? আবারও ভুল বুঝবে না তো? পূর্ব মনে মনে ঠিক করে নিল রোদকে সব কিছু পরশু জানিয়ে দিবে। সূর্যের কড়া রশ্মি একদম চোখ বরাবর এসে পড়তেই নাবিলার চোখ কুঁচকে নিল। গায়ে থাকা চাদর টেনে মুখ ঢেকে দিল। পরক্ষণে নাবিলার কাল রাতের কথা মাথায় আসে। ঘুম ছেড়ে উঠে বসল। এখনও সে দোলনায় আছে। সব কিছু কাল রাতের মতো আছে। নাবিলার মনে প্রশ্ন জাগলো, নিলয় কোথায়? আশেপাশে তাকে মোবাইল খুঁজলো। তখন মাথায় আসলো মোবাইল কাল রাতে নিলয়ের রুমে রেখেছিল। নাবিলা দোলনা ছেড়ে নিচে গেল। তার চোখ জোড়া নিলয়কে খুঁজছিল। নাবিলা নিলয়ের রুমে গিয়ে দেখলো তার মোবাইল টেবিলে রাখা। নাবিলা মোবাইল হাতে নিয়ে দেখলো মোবাইলের নিচে সাদা কাগজ রাখা। নাবিলা কাগজটি তুলে নিয়ে পড়তে শুরু করলো। শুভ সকাল পাখি, আমি তোমাকে বলেছিলাম আমার সাথে এক রাত কাটাতে, আর দেখো কাল রাতটা কাটিয়ে দিলে। রাত কাটানো মানে শারীরিক সম্পর্ক নয়, শুধু আড্ডা দিয়ে একসাথে রাত পার করাকেও রাত কাটানো বলে। অনেক ধন্যবাদ তোমাকে একটা রাত আমাকে দেওয়ার জন্য। বাড়িতে আমি নেই, তাই খুঁজে পাবে না। নাস্তা রাখা আছে টেবিলে, খেয়ে নিও। চিরকুটটা পরে নাবিলার অনুভূতিটা কেমন হলো সে জানে না। শাড়ি পাল্টিয়ে নাবিলার নিজের ড্রেস পরে নিল। সাথে ব্যাগে করে আনা মরিচ গুঁড়ো দুটো ছোটো কারসি আছে কিনা চেক করলো। রাতে যদি নিলয় উল্টোপাল্টা কিছু করতো তাহলে মার্ডার করেই যেত। অবশ্য সেই চিন্তা ভাবনা করে নাবিলা এসেছিল। কারণ আর যাই হোক, নাবিলার মতো কঠিন মেয়ে অত সহজে হার মেনে নিবে না। রুম থেকে বেরিয়ে নাবিলা নিলয়ের রাখা নাস্তার দিকে তাকায়নি। সে সোজা বাইক নিয়ে বেরিয়ে এলো। আমি, তোমরা কোথায় যাচ্ছ? একটু ছোটোর কাছে যাচ্ছি আমি, কাল চলে আসবো। বাবাই যাবে? আচ্ছা। পূর্ব কোথায়? রুমে আছে। আমি ডাকছি, বলো। চাঁদনি মোহাম্মদের আদেশ পেয়ে রোদ তাদের রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে গেল। রোদ বুঝতে পারছে না হঠাৎ করে তার শ্বশুর শাশুড়ি ঘুরতে কেন যাচ্ছেন। তবু এতে রোদের ভালোই হচ্ছে। এলোমেলো হেঁটে রোদ রুমে এসে পূর্বকে খবরটা জানালো। দুজনে বের হয়ে চাঁদনি মোহাম্মদ ও সূর্য মোহাম্মদকে বিদায় জানালো। রুমে এসে পূর্বের আড়ালে রোদ রাফিয়াকে কল করলো। রাফিয়া, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তিহান ভাইয়াকে কল করে বলবি পূর্বকে রাত 12টা অবধি বাইরে রাখতে। কেন? তুই আমার কাছে চলে আয়, তোকে সবটা জানাবো। কখন যাব? 1 ঘন্টা বাদে আসলে হবে। আর শোন, তোকে কিছু জিনিস বলছি, আসার সময় সাথে করে নিয়ে আসিস। ওকে।
কি কি আনতে হবে তার একটা লিস্ট রাফিয়াকে মেসেজ করে দিল রোদ। এখন রোদের অর্ধেক কাজ রাফিয়া করে দিবে, বাকি কাজটা রাফিয়া আসলে করবে। এখন নাবিলাকে ফোন করে জানাতে হবে। নাবিলা ঢাকা যাওয়ার জন্য রেডি হয়ে রুম থেকে বেরোতে যাবে, তখন দেখলো মেঘ নিজের রুমে রেডি হচ্ছে। নাবিলা ভুরুকুসকে মেঘের রুমে ঢুকলো। পূর্ব নাবিলাকে ফোন করে মেঘের কথা সবটা জানিয়েছে। তাই নাবিলা সোজা সবটা বলল, কোথায় যাচ্ছিস তুই? নাবু তুই? ঢাকা যাচ্ছিলাম। কেন ভাই, তুই পাগল হয়ে গেছিস? তোর মাথায় আছে? তুই কি করছিস? বুঝলাম না তোর কথা আমি। মেঘ নাবিলার কথায় কোনো ভাবান্তর দেখাচ্ছে না। সে নিজের মতো আয়নার দিকে তাকিয়ে নিজের চুল আঁচড়াচ্ছে। নাবিলা কঠিন কণ্ঠে বলল, এদিকে তাকা তুই। নাবিলার কঠোর আদেশ শুনে মেঘ তার দিকে ঘুরে তাকালো। এতদিনে তাদের সম্পর্ক আসল ভাই বোনের মতো হয়েছে, আর মেঘ যেন নাবিলার কথাই বাধ্য। শীতল কণ্ঠে নাবিলা বলল, তুই সত্যি রোদকে ভালোবাসিস? হ্যাঁ। না, তুই সত্যি ভালোবাসিস না। তুই যদি রোদকে ভালোবাসতি তাহলে রোদের খুশিতে আগুনে ঘি ঢালার মতো হতো না। তুই জানিস আমি কোথায় যাচ্ছি? জানি। ভাই, তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ ভুল। পূর্ব রোদ দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসে, অ্যান্ড দে আর সো হ্যাপি। মাঝখান থেকে তুই যদি রোদকে উল্টোপাল্টা কন্ডিশন দিস তাহলে ওদের মধ্যে ঝামেলা হবে। আর ঝামেলা হওয়া মানেই এমনটা নয় যে রোদ তোর কাছে আসবে। রোদ শুধুমাত্র পূর্বকে ভালোবাসে, তোকে কিন্তু এক বিন্দু পছন্দ করে না। নিজেকে ছোট মনে করছিস? কত মেয়ের জীবন নিয়ে খেলবি তোরা? তোদের নিয়ে মানুষ কী ভাবছে সেটা একবার মাথায় আনিস না? নাবিলার প্রত্যেকটা কথা মেঘ মন দিয়ে শুনছিল, কিন্তু শেষে তোরা শব্দটা শুনে মেঘ হকচকিয়ে উঠল। মেঘের সাথে নাবিলা আর কাকে সম্বোধন করলো? মেঘ, তুই রোদের থেকে অনেক বেটার মেয়ে পাবি। হ্যাঁ, রোদের থেকেও ভালো মেয়ে পাবি যে আমার ছেলেকে ভালোবাসবে। পেছন থেকে নীনা হাসানের কণ্ঠস্বর আসায় নাবিলা মেঘ দুজনে ফিরে তাকালো। নীনা হাসানের কথায় মেঘ কিঞ্চিত অবাক হলো। তার মা তাকে রোদের থেকে দূরে আসতে বললে এইটা সে অ্যাকসেপ্ট করেনি।